এটা হচ্ছে মঙ্গোলিয়া। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশের তালিকায় 18 নম্বরে থাকা এই দেশটা প্রায় 99.7%ই খালি পড়ে আছে। মঙ্গোলিয়ার যত জনসংখ্যা আছে সেগুলো শুধুমাত্র এতটুকু জায়গার মধ্যেই বাস করে, আর পুরো দেশটা খালি পড়ে আছে। আর এই জন্য বলাই যেতে পারে যে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে খালি দেশ। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়া কিন্তু সবসময় এতটা খালি ছিল না। 18 শতকের শুরুর দিকে মঙ্গোলিয়াতে প্রায় 10 লক্ষ মানুষ বাস করত, কিন্তু এরপরে তাদের সাথে এমন একটা ঘটনা হয়ে যায় যেই ঘটনার জন্য প্রায় 8 লক্ষ মানুষের মৃত্যু হয়ে যায়। আর বর্তমানে মঙ্গোলিয়া এমন খালি পড়ে থাকার জন্য যেমন তাদের জিওগ্রাফিক লোকেশন দায়ী, তেমনি সমানভাবে দায়ী ইতিহাসের ভয়ঙ্কর দুইটা ইনসিডেন্ট, যেই ইনসিডেন্টগুলোর পরে মঙ্গোলিয়া কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। আর আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন মঙ্গোলিয়ার সমস্ত মানুষ এতটুকু জায়গার মধ্যেই বাস করে, মঙ্গোলিয়ার ইতিহাসে কি এমন হয়েছিল যেই জন্য মঙ্গোলিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছে। প্রথমেই জানা যাক মঙ্গোলিয়ার জিওগ্রাফিক লোকেশন সম্পর্কে। আসলে মঙ্গোলিয়া হচ্ছে গিয়ে এমন একটা কান্ট্রি যেটা পৃথিবীর সবচেয়ে বড় ল্যান্ডলক, মানে এটার চারপাশে কোনো সমুদ্রের কানেকশনই নেই। মঙ্গোলিয়ার উত্তর দিকে রয়েছে রাশিয়া এবং দক্ষিণ দিকে রয়েছে চায়না। মঙ্গোলিয়ার সবচেয়ে কাছের যে সমুদ্রটা সেটা হচ্ছে গিয়ে তার থেকে 700 কিলোমিটার দূরে এই ইয়োলো সিটা। আর এই জন্য ইয়োলো সি এবং ভারত সি থেকে যেই উইন্ডগুলো উড়ে মঙ্গোলিয়ার দিকে যায় সেগুলো মঙ্গোলিয়া পর্যন্ত পৌঁছাতেই পারে না। আর এই জন্য মঙ্গোলিয়াতেই আপনি পেয়ে যাবেন এশিয়ার সবচেয়ে বড় এবং দুনিয়ার 5ম বৃহত্তম ডেজার্ট, গোবি ডেজার্ট। এই ডেজার্টটার নিজের মধ্যেই একটা মাহাত্ম্য প্রকাশ করে, যেটা কিনা খুবই আশ্চর্যজনক। আসলে এখানে তাপমাত্রা এক্সট্রিমলি ওঠানামা করে। যখন শীতকাল আসে তখন এখানে তাপমাত্রা -38 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, আর যখন গরমকাল আসে তখন এখানে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। তাছাড়া ইতিহাসে এই ডেজার্টটা মঙ্গল এম্পায়ারদের সবচেয়ে স্ট্র্যাটেজিক সেন্টার ছিল, কারণ চেঙ্গিস খানের যত সেনাবাহিনী ছিল তারা এই ডেজার্টের মধ্য দিয়েই বিভিন্ন দেশে যেত। আর এমনই টাফ কন্ডিশনের জন্য মঙ্গোলিয়ানরা ছিল সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে ক্রূর যোদ্ধা। আর তাছাড়া এই ডেজার্ট নিয়ে আরও একটা মিথ আছে যে চেঙ্গিস খানকে এখানেই কবর দেওয়া হয়েছে। তবে আসলে চেঙ্গিস খানকে কোথায় কবর দেওয়া হয়েছে সেটা এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। আর তাছাড়া মঙ্গোলিয়াতে এত বড় একটা মরুভূমি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ মঙ্গোলিয়ার চারপাশ দিয়েই পাহাড় দিয়ে ঘেরা। যেমন এই দিকটাতে হিমালয়, আর পরবর্তীতে এই কুরলান মাউন্টেন রেঞ্জ, যেটা কিনা এখান থেকে আসা বৃষ্টির যেই হাওয়া সেটাকে এখানেই আটকা দেয়। আর তাছাড়া ইস্টার্ন সাইডে এই অ্যালপাইন মাউন্টেন রেঞ্জ, যেটা কিনা ওয়েস্টার্ন সাইড থেকে যতগুলো হাওয়া আসে সেগুলোকে সেখানেই আটকে দেয়। আর এই জন্য হয় এটা নর্দার্ন ও ওয়েস্টার্ন সাইড থেকে যেই মেঘগুলো উড়ে মঙ্গোলিয়ার দিকে যাওয়ার ট্রাই করে সেগুলো এই পাহাড়ের সাথে আটকা পড়ে যায়, আর এখানেই বৃষ্টি বর্ষণ করে। এই জন্য মঙ্গোলিয়াতে যেটা যায় সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বৃষ্টির কয়েকটা ফোঁটা এবং কিছু ঠান্ডা বাতাস। আর শুধুমাত্র এই জন্যই মঙ্গোলিয়ার ওয়েস্টার্ন এবং নর্দার্ন সাইডটা সবসময় এমন খালি পড়েছিল, আর এখানে সবসময়ই বসবাসের অযোগ্য ছিল। এবার আসা যাক মঙ্গোলিয়ার অন্য সাইডে। এখানে 3টা মাউন্টেন রেঞ্জ আছে। প্রথমে হচ্ছে খোবসগোল মাউন্টেন রেঞ্জ, এর নিচে হচ্ছে খানগাই মাউন্টেন রেঞ্জ, আর অন্য সাইডে হচ্ছে খেন্টি মাউন্টেন রেঞ্জ। আর এই 3টা মাউন্টেন রেঞ্জ মিলে এমন একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দেয়। আর এই ট্রায়াঙ্গেলের জন্য যত বাতাস, যত মেঘ এই মঙ্গোলিয়ার দিকে আসার ট্রাই করে সবগুলো অন্য অন্য দিকে চলে যায়। এই ট্রায়াঙ্গেল পর্যন্ত কোনো কিছু পৌঁছাতেই পর্যন্ত পারে না। আর শুধুমাত্র এই জন্যই যেখানে বাকি মঙ্গোলিয়াতে তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, সেখানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা -2 ডিগ্রি পর্যন্তই হয়। আর শুধুমাত্র এই জন্যই মঙ্গোলিয়ার রাজধানীও এই ট্রায়াঙ্গেলের মধ্যে অবস্থিত। আর এই জায়গাটাই হচ্ছে গিয়ে শুধুমাত্র সেই জায়গা যেখানে কোনো কিছু চাষাবাদ করা বা কোনো কিছু উৎপাদন করার যোগ্য। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জায়গাটা পুরো মঙ্গোলিয়ার মাত্র 0.4%। আর তাছাড়া যদি আপনি পুরো মঙ্গোলিয়ার বৃষ্টিপাতের তুলনা হিসেব করেন তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যেই পুরো মঙ্গোলিয়ার তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়, যদিও সেটা 350 মিলিমিটার। তবে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে মঙ্গোলিয়ার এই পার্টটাতেই আপনি সবচেয়ে বেশি গ্রিন দেখতে পাবেন, কারণ এখানেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এই জন্য এই জায়গাটা খুবই উর্বর হয়ে আছে। এখন হয়তোবা আপনার মনে কোয়েশ্চেন আসতেই পারে যে এত কম বৃষ্টি হওয়া সত্ত্বেও কিভাবে এই জায়গাটা সবুজ হতে পারে, কিভাবে এখানে কিছু চাষাবাদ করা যেতে পারে। আসলে এইটার পেছনেও এই 3টা মাউন্টেন রেঞ্জের বড় একটা অবদান আছে। আপনি হয়তোবা জিওগ্রাফি বইতে ইরোশন অফ দ্য সয়েল ফ্রম দ্য মাউন্টেন এই চ্যাপ্টারটা পড়েছেন, যেখানে এইটা বলা হয় যে যখন পাহাড়ের উপরে বৃষ্টিপাত হয় তখন সেখান থেকে সমস্ত মিনারেলগুলো গড়িয়ে গড়িয়ে নিচে একটা গর্তের মধ্যে জমা হয়, যেই জন্য পাহাড়ের নিচের সেই জায়গাটা খুবই বেশি উর্বর হয়ে যায়, সেখানে চাষাবাদ করার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা হয়ে যায়। আর ঠিক এমনটাই হয় মঙ্গোলিয়ান এই জায়গাটার সাথেও। আসলে এই 3টা মাউন্টেন রেঞ্জের জন্য যখন বৃষ্টিগুলো নিচের দিকে গড়িয়ে পড়ে তখন এই জায়গাগুলো খুবই বেশি উর্বর হয়ে যায়। আর এই জন্যই মঙ্গোলিয়ার এই পার্টটা
তুলনামূলক সবচেয়ে বেশি গ্রিন। তো এতক্ষণ পর্যন্ত তো আমরা ভিডিওতে এইটা দেখলাম যে জিওগ্রাফিক লোকেশনের কারণে কেন পুরো মঙ্গোলিয়ার সমস্ত জনগণ শুধুমাত্র 0.3% জায়গাতেই বাস করে। কিন্তু মঙ্গোলিয়া এত বেশি খালি হওয়ার পেছনে তার জিওগ্রাফিক তুলনায় অন্য একটা ব্যাপারও সবচেয়ে বেশি দায়ী। আর সেটা হচ্ছে কি, মঙ্গোলিয়াতে তুলনামূলক জনসংখ্যাই অনেক কম। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এইটার কারণটা কি। যদিও ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম যে 18 শতকের শুরুর দিকে মঙ্গোলিয়াতে 10 লক্ষ মানুষ বাস করত, কিন্তু হঠাৎই কোনো একটা ইনসিডেন্টের জন্য প্রায় 8 লক্ষ মানুষ, মানে পুরো মঙ্গোলিয়ানের 80% মানুষেরই মৃত্যু হয়ে যায়। আর যেই 2 লাখ মানুষ জীবিত ছিল তাদের মধ্যেও পরবর্তীতে কিছু মারা গিয়েছিল। আর তখন থেকে শুরু করে আজ পর্যন্ত মঙ্গোলিয়া তাদের পপুলেশনের সেই গ্রোথ এখনও অ্যাচিভ করতে পারেনি যেটা 18 শতকে ছিল। কিন্তু এখন কোয়েশ্চেন আবারও আসে যে আসলে হয়েছিলটা কি। এই গল্পের শুরুটা হয় 1200 শতকের শুরুর দিকে, যখন মঙ্গোলিয়া দেখতে কিছুটা এমন ছিল। আর এই পুরো এরিয়াটার মধ্যে চেঙ্গিস খান রাজত্ব করত। তার পুরো রাজত্ব ছড়িয়েছিল এদিকে প্যাসিফিক থেকে ক্যাসপিয়ান সি, অন্যদিকে রাশিয়া থেকে এদিকে তিব্বত পর্যন্ত। তবে এরপরে চেঙ্গিস খানের মৃত্যুর পরে পুরো মোগল এম্পায়ার কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়। এরপরে তারা নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি শুরু করে। এমন করেই কয়েকশো বছর চলতে থাকে। আসলে যখন তারা মারামারি কাটাকাটি করে বিরক্ত হয়ে গিয়েছিল তখন তারা শান্তির সন্ধান করছিল। আর তখনই ছিল সেই সময় যখন ভারত উপমহাদেশ থেকে বুদ্ধিজম আস্তে আস্তে করে সেন্ট্রাল এশিয়ার দিকে ছড়িয়ে পড়ছিল। অনেক মোগল শাসকরাই তখন বুদ্ধিজমের আন্ডারে চলে আসে। আর বর্তমানের যেই মঙ্গোলিয়া, যেটা কিনা তখন জাঙ্গার ডাইনেস্টির আন্ডারে ছিল, তারাও পরবর্তীতে বুদ্ধিজমের আন্ডারে চলে আসে। তো এরপরে পুরো মঙ্গোলিয়ানরা বৌদ্ধইজমের প্রচার প্রসারে ব্যস্ত হয়ে পড়ে। আর এমন করেই কয়েকশো বছর পার হয়ে যায়। এরপরে 1636 সালে নর্থ ইস্ট চীন প্রভিন্স মঞ্জুরিয়াতে চিং ডাইনেস্টি শুরু হয়। আসলে চিং ডাইনেস্টি সবসময়ই মঙ্গোলিয়ানদেরকে মারতে চাইতো, কারণ একসময় মঙ্গোলিয়ানরা তাদের জায়গা জমি দখল করেছিল, তাদের উপরে তারা কয়েকশো বছর শাসন করেছিল। এই জন্য সবসময়ই তাদের উপরে তাদের একটা ক্ষোভ ছিল। আর এই জন্য পরবর্তী 50 বছরে চিং ডাইনেস্টি এদিকের সমস্ত জায়গাগুলো দখল করে পুরোপুরি মঙ্গোলিয়ানদের বর্ডারে চলে আসে। তবে তখন জাঙ্গার ডাইনেস্টি কোনোভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কারণ এত বছর ধরে বুদ্ধিজম ফলো করার জন্য তারা এই যুদ্ধ কেন, কোনো যুদ্ধের জন্যই প্রস্তুত ছিল না। এই জন্য 1655 সাল থেকে শুরু করে 1657 সাল, মানে মাত্র 2 বছরের মধ্যে চিং ডাইনেস্টি বারবার করে তাদের উপর আক্রমণ করে। আর এমন করেই প্রায় 8 লাখ মানুষকে মেরে ফেলে। আজকেও ইতিহাসে এই ইনসিডেন্টকে জাঙ্গার জেনোসাইড নামে মনে করা হয়। তো এরপরে পুরো মঙ্গোলিয়া কয়েকশো বছর চিং ডাইনেস্টির আন্ডারে থাকে। এরপর তারা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে চলে আসে। তবে যত শাসকই আসুক আর যাক, কোনোভাবেই মঙ্গোলিয়ার পপুলেশন গ্রোথের কোনোই উন্নতি করা যায়নি। এখন এটা তো অবশ্যই একটা অবভিয়াস রিজন যে 8 লাখ মানুষের মৃত্যু রিকভার করে ওঠা এতটাও ইজি একটা ব্যাপার না। তবে এর পেছনে দ্বিতীয় যেই কারণটা, সেটা হচ্ছে গিয়ে বুদ্ধিজম। আসলে যখনই মঙ্গোলিয়ানরা বুদ্ধিজম অ্যাডপ্ট করে নিয়েছিল তখন তাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছিল পপুলেশন গ্রোথে। কারণ তাদের প্রতি 3 জন পুরুষের মধ্যে একজন পুরুষই মঙ্ক হয়ে যেত, আর সে কখনোই জীবনে বিয়ে করতো না। আর এই জন্য তাদের পপুলেশন গ্রোথও তেমনভাবে হয়নি। যদিও সোভিয়েত ইউনিয়নের অনেক নেতা অনেকভাবে তাদের পপুলেশন গ্রোথের ট্রাই করেছিল, আর তারা কিছুটা সফলও হয়েছিল, তবে এই গ্রোথটা তুলনামূলক খুবই কম ছিল। সোভিয়েতের সময় বাচ্চা নেওয়ার জন্য কিছু কাপড়কে নগদ টাকা দেওয়া হতো, কোনো কোনো কেসে ঘরও দেওয়া হতো। আর এই জন্য ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকেই মঙ্গোলিয়ার পপুলেশন গ্রোথ আস্তে আস্তে করে বাড়া শুরু করে। তবে তারা 18th সেঞ্চুরিতে যে আঘাতটা পেয়েছিল সেটা থেকে এখন পর্যন্ত রিকভার করে উঠতে পারেনি। বর্তমান সময়েও বুদ্ধিজম মঙ্গোলিয়ানদের প্রধান ধর্ম, আর এই জন্য অনেক পুরুষ এখনকার সময়েও বিয়ে না করে সারা জীবন পার করে দেয়। আর শুধুমাত্র এই জন্যই মঙ্গোলিয়ানের পপুলেশন গ্রোথ কোনোভাবেই ইমপ্রুভ করতে তারা পারছে না। তো ফাইনালি আপনি জানতেই পারলেন যে কেন মঙ্গোলিয়ার সমস্ত জনগণ পুরো মঙ্গোলিয়া বাদ দিয়ে মাত্র 0.3% এরিয়াতেই বাস করে। এটার পেছনে যেমন তার জিওগ্রাফিক লোকেশন দায়ী, তেমন তার ইতিহাসও দায়ী। আমাকে কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।